আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই দিল্লির বারাপাও গার্ল চন্দ্রিকা দীক্ষিতের সাথে। তিনি একটা সময় হলদিরামে 20,000 টাকা বেতনে একটা চাকরি করত, কিন্তু বর্তমানে সে 75 লাখ টাকার ফোর্ড গাড়িতে ঘুরে বেড়ায়, লাখ টাকার আইফোন ব্যবহার করে। কিভাবে তিনি এখানে পৌঁছলো? আপনারা এমন অনেক ইউটিউবার এবং অনেক ইনফ্লুয়েন্সারদের দেখেছেন যারা নিজেদের উদ্ভট কর্মকাণ্ডের জন্য টাকা উপার্জন করে। তারা এত পরিমাণ টাকা উপার্জন করে যে তা একজন আইটি গ্র্যাজুয়েটের থেকেও অনেক বেশি। কিভাবে কিছু মানুষ লেখাপড়া না জেনেও মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে, এমনকি কিছু লোক তো কোটি টাকা উপার্জন করছে। এক্ষেত্রে প্রশ্ন একটাই, তাহলে কি এই টাকা উপার্জন করার জন্য লেখাপড়া এবং ইন্টেলেকচুয়াল হওয়ার কোনো প্রয়োজন নেই? কিভাবে এই লোকগুলো মিডল ক্লাস অথবা হাই গ্র্যাজুয়েট পার্সনদের থেকেও প্রতি মাসে 10, 20, 30 গুণ নয় 50 গুণেরও বেশি টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে? আজকের এই প্রশ্নটিকে আমরা 5টি ভাগে ভাগ করছি, যার মধ্যে প্রথম পয়েন্টটি হলো পয়েন্ট নাম্বার 1, দে আর নট অ্যাফ্রেড অফ লুকিং স্টুপিড। আগস্ট 1975-এ গিরি গাইল নামে এক লোক ছিল। সে তার 2 বন্ধুকে নিয়ে একটা ক্লাবে বসেছিল। সেখানে তার এক বন্ধু বলল, আমার কুকুর আমার সোফা নষ্ট করে ফেলেছে। অন্য একজন বন্ধু বলছিল, রাতে আমার বিড়াল আমাকে ঘুমাতে দেয় না। তখন সে মজার ছলে পকেট থেকে একটা পাথর বের করে বললেন, দেখো, এটা আমার পেট অ্যানিমেল, ওর নাম রক। ওকে না তো আমার খাবার দিতে হয়, না তো ওকে গোসল করাতে হয়, ওর কোনো চাহিদাই নেই। এই কথাগুলো তিনি মজার ছলে বলেছিলেন, কিন্তু তিনি খেয়াল করে দেখলেন তার বন্ধুরা এই কথাগুলোতে সাড়া দিচ্ছে। তারা এই গল্পটির প্রতি সিরিয়াস ছিল এবং তার মনোনিবেশ করেছিল। তাই তিনি তার এই আইডিয়াটিকে কাজে লাগায় এবং মেক্সিকোর বিচ থেকে কিছু পাথর সংগ্রহ করে নিয়ে এসে সেই পাথরগুলোকে সুন্দর করে প্যাকেজিং করে এমনভাবে সেগুলোকে প্যাকেজ করে যেন সেগুলোকে দেখে জীবিত বলে মনে হয়। এরপর তিনি একটা 22 পৃষ্ঠার বই লেখেন, যেখানে এই পাথরগুলোকে কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে পালতে হবে তার বর্ণনা দেওয়া হয়েছে। তারপর শুরু হয়ে যায় তার মার্কেটিং এর কাজ। এভাবে তিনি এই ছোট একটা আইডিয়াকে বিশাল বড় ব্যবসায় রূপান্তর করেন, যেখান থেকে সে $25 লাখ উপার্জন করে। আর তার এই উৎপাদিত চিন্তাভাবনাটি মানুষের এতটাই পছন্দ হয়েছিল যে তার এই ব্যবসাটি রাতারাতি কোটি টাকার বিজনেসে পরিণত হয়। আপনি খেয়াল করে দেখবেন আমাদের আশপাশে এমন অনেক ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার রয়েছে যারা প্রতিনিয়ত উদ্ভট কর্মকাণ্ড করে যাচ্ছে। আর এইসব উদ্ভট কর্মকাণ্ড করার জন্য তারা মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে। তাদের এই আকর্ষণই হচ্ছে তাদের উপার্জনের মাধ্যম। তারা যত বেশি মানুষকে তাদের প্রতি আকর্ষিত করতে পারবে, ততই বিভিন্ন রকমের ব্র্যান্ড তাদের প্রতি কোলাবোরেশন করবে এবং ওই সমস্ত ব্র্যান্ডগুলো তাদের সাথে কোলাবোরেট করে তাদের লাখ লাখ টাকা উপার্জনের পথ বের করে দিচ্ছে। ইন্ডিয়ান ফেমাস ইনফ্লুয়েন্সার অরি রাতারাতি ভাইরাল হয়ে যায়। সেলিব্রিটিদের সন্তানরা তার সাথে ছবি তুলতে আসে। সে ইন্টারন্যাশনাল ট্রিপে যায়, এমনকি তাকে কফি উইথ কারান নামক শোতেও ইনভাইট করা হয়, যেখানে তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি করেন। তিনি উত্তরে বলেন তিনি একজন লিভার, তিনি তার লাইফকে লিভ করেন, তাই তিনি নিজেকে লিভার বলে দাবি করছেন। তার এই কথায় মানুষ প্রচন্ড পরিমাণ ট্রল করেছিল, কিন্তু এতে কার লাভ হয়েছিল? তার নিজেরই। কারণ মানুষ যত বেশি ট্রল করছিল তত বেশি তিনি মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছিলেন। অর্থাৎ তার নিজের ব্র্যান্ড ইমেজের মাধ্যমে বিভিন্ন কোম্পানি এবং ব্র্যান্ডের সাথে সে কোলাবোরেশন করে মাসে লাখ টাকা উপার্জনে সক্ষম হচ্ছিল। নাম্বার 2, ডিউনিং ক্রুগার ইফেক্ট। দ্য গ্রেট ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট এর রিসার্চে 4000-এর বেশি ইন্ডিয়ান ম্যানেজারদের বলা হয়েছিল তাদের কাজকে রেটিং করতে এবং তাদের এমপ্লয়ীদের বলা হয়েছিল তাদের ম্যানেজারদের কাজকে রেট করতে। পরবর্তীতে যখন তাদের রেটিং স্কোর দেখা গেল তখন মানুষ শকড হয়ে যায়। তাদের 2 জনের রেটিং, মানে ম্যানেজার এবং এমপ্লয়ীদের রেটিংয়ে আকাশ পাতালের ব্যবধান ছিল। একদিকে ম্যানেজাররা তাদের রেটিংয়ে 90 থেকে 98% পর্যন্ত রেট করেছিল, অন্যদিকে এমপ্লয়ীরা তাদের ম্যানেজারকে 70 থেকে 75% রেটিংই দিয়েছিল। অর্থাৎ এখানে ম্যানেজাররা নিজেদের অধিক বুদ্ধিমান, অধিক হার্ড ওয়ার্কিং বলে মনে করত এবং তারা ভাবতো তারাই সঠিক। আর এই বিষয়টাকেই বলা হয় ডিউনিং ক্রুগার ইফেক্ট। এই থিঙ্কিং এর কারণে মানুষ নিজেদের এতটা বেশি এক্সপার্ট বলে মনে করে যে তারা বাস্তবতার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে না। তারা আসলে খুবই সাধারণ মানুষ। যেমন আমাদের দেশের রাজনীতিবিদরা, তারা চিন্তা করে তারা সবসময় দেশ চালানোর জন্য সক্ষম, কিন্তু প্রকৃতপক্ষে রিসার্চে দেখা যায় দেশের 40% মানুষও তাদেরকে দেশ চালানোর মতো সক্ষম বলে মনে করতো না। দেখা যায় এই মানুষগুলোই নিজেদের উপর ওভার কনফিডেন্সের জন্য অনেক বেশি অ্যাকশন নিয়ে ফেলে। অর্থাৎ আমরা ওভার ক্যালকুলেট করে অনেক সময় আমাদের নিজেদের সফলতাকে নেগেটিভ সেক্টরে ফেলে দেই। দেখুন, অতীতে যখন আমাদের পূর্বপুরুষরা গাছের মধ্যে লতাপাতা নড়তে দেখতো তখন তারা চিন্তা করতো যে হয়তো ওই গাছের পেছনে বাঘ রয়েছে, কিন্তু বর্তমান সময়ে আমরা সেটা যদি চিন্তা ভাবনা করি তবে সেটা কিন্তু ঠিক হবে না। আর এই নেগেটিভ চিন্তার ফলে আমাদের সফলতা আটকে যায়। আমরা নিজেরাই নিজেদের সফলতার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে পড়ি।
যেখানে নিজেদের ডাম্প দেখানো লোকজন এবং যারা সত্যিকার অর্থেই পরোয়া করে না যে কে কি তাদের নিয়ে বলছে তারা সামনে এগিয়ে যায়। নাম্বার 3, মিডল ক্লাস মেন্টালিটি। আপনি কি জানেন বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় 40 লাখের মতো ছেলেপেলে রয়েছে যাদের চিন্তা ভবিষ্যতে একটা সময় তারা সরকারি চাকরি করবে। ইন্ডিয়াতে এই পরিমাণটা 7 কোটিরও বেশি। তারা গভর্নমেন্ট চাকরির জন্য পড়ালেখা করে যাচ্ছে। অন্যদিকে অঞ্জলি নামক একজন টিকটকার কাঁচা বাদাম গানের ভিডিও তৈরি করে ভাইরাল হয়ে গেছে, আর বর্তমান সময়ে জানা যায় তা সে 12 কোটি টাকার মালিক। তার এই একটা গানের ভিডিও তাকে কোটিপতি করে দিয়েছে। তিনি মুম্বাইয়ের মতো শহরে একটা ফ্ল্যাট কিনেছে, গাড়িও কিনেছে। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই 7 কোটি মানুষ যদি লেখাপড়া বাদ দিয়ে এমন কিছু করত তাহলে কি তারাও এরকম টাকা উপার্জন করতে পারতো? মিডল ক্লাস মানুষেরা এগুলো করছে না, কারণ তাদের এবং ডাম্প মানুষদের মধ্যে চিন্তাধারা ভিন্ন। সুইডেনে একটা রিসার্চে দেখা যায় সুইডেনের টপ আর্নারদের তালিকায় স্যালারি প্রাপ্ত মানুষের সংখ্যা সবচেয়ে কম। একে প্ল্যাটু অফ কগনিটিভ অ্যাবিলিটি বলা হয়। আমাদের মাতা পিতা ছেলেবেলা থেকে আমাদের বলে এসেছে টাকা পয়সার চিন্তা করবে না, এগুলো নিয়ে ভাববে না, নিজের কাজের প্রতি মন দাও, পড়াশোনায় মন দাও। তাই বর্তমান সময়ে আমরা নিজেদের অজান্তেই এই সমস্ত চিন্তা ভাবনা করতে শুরু করে দিই। এই লোকটা হলো আমেরিকান লেখক জিগ জিগলার। তিনি বলেন টাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না, কিন্তু কখনো টাকা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে তার তুলনা অক্সিজেনের সাথে করা সম্ভব। মিডল ক্লাস ফ্যামিলির মানুষদের চিন্তা থাকে তাদের সন্তানরা একেবারে শূন্য থেকে শুরু করবে, শূন্য থেকে শুরু করে তাদের জীবনে এগোবে। আর আমাদের মা বাবা তাদের জীবনেও তাই করেছে। কিন্তু ধনী মানুষদের চিন্তা ভাবনা থাকে ভিন্ন। তারা কখনো তাদের সন্তানদের শূন্য থেকে শুরু করতে দিতে চায় না। তারা চায় তারা যতদূর কাজ করেছে তার সন্তানরা সেই কাজকে তাদের থেকে সামনে এগিয়ে নেবে। এভাবে তারা নিজেদের জীবনের পরিকল্পনা করতে থাকে। পরবর্তী পয়েন্টটি হলো দে আর নট অ্যাফ্রেড টু টেক রিস্ক। কিছুদিন আগে পুনম নামে একজন সেলিব্রিটি নিজের ক্যান্সার হয়েছে বলে মৃত্যুর সংবাদ ছড়িয়েছিল। যখন এই সংবাদটি ভাইরাল হয়ে যায় তখন সে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টের মাধ্যমে জানায় যে সে জীবিত আছে, এবং এই পোস্টটি তিনি শুধুমাত্র এই জন্য করেছিলেন যাতে ক্যান্সারকে প্রমোট করা যায় এবং ক্যান্সারের ব্যাপারে মানুষকে সচেতন করা যায়। তাদের এই কাজগুলো খুবই অবসেসড হলেও তারা এর মাধ্যমে প্রচুর টাকা তো উপার্জন করেছেই, আর মানুষদের মুখে মুখে তাদের নাম ছিল, সেটা নেগেটিভভাবে হোক আর পজিটিভভাবে। আপনি এই মানুষগুলোকে যদি একজন সেলসম্যানের সাথে তুলনা করেন তাহলে আপনি খেয়াল করতে পারবেন যে বিকেল 5টা পর্যন্ত অফিসে বসে কাজ করছে আর মাস শেষে শুধু 25,000 টাকা উপার্জন যারা করছে, এমন লোকেদের থেকে এই লোকেরা অনেকটাই আলাদা। এখানে তারা ব্র্যান্ডিং এর মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ কিংবা কোটি টাকা উপার্জন করছে। তাদের মধ্যে ভেদাভেদ শুধু একটা জায়গায়, তা হলো রিস্ক নেওয়ার সক্ষমতায়। ফ্রেমড অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। এই বইটি লিখেছেন আমেরিকান সাইকোলজিস্ট। তিনি তার এই বইটিতে বলেছেন ইন্টেলিজেন্স শুধু এক রকমের হয় না, যেটা আমরা সাধারণত আইকিউ দ্বারা মেজার করে থাকি যে একজন মানুষ কতটুকু ইন্টেলিজেন্ট পারসন। একে মূলত 8টি ভাগে ভাগ করা যায়। যে মানুষ মিউজিক ভালো বুঝে, যার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, যে মানুষ মানুষের সাথে কথা ভালো বলতে পারে, এমন মানুষগুলো ইন্টেলিজেন্ট হয়ে থাকে। আমরা যদি ওই প্রথমের বলা বারাপাও বিক্রেতা মেয়েটার কথা বলি, তবে সে 50 টাকায় বারাপাও বিক্রি করছে ঠিকই, কিন্তু সে এই বারাপাও বিক্রি করে এতটাই ভাইরাল হয়েছে যে এখন তাকে 50,000 টাকা দিয়ে মানুষ নিজেদের দোকান উদ্বোধন করাচ্ছে। এমন লোকেদের আপনার কাছে ইন্টেলিজেন্ট মনে হবে না, যারা উদ্ভট কর্মকাণ্ড করছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে বিগ বস শোতে রাখি সাবান যে কাজগুলো করছে সেগুলো সবই ইন্টেলিজেন্স, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সত্যি তাহলে এই ডাম্প মানুষেরা বেশি টাকা উপার্জন করে আর লেখাপড়া মানুষরা উপার্জন করে না, ব্যাপারটা কি এরকম? অন্যদিকে আবার আপনার মাথায় এমনটাও আসতে পারে তাহলে বিল গেটস, ইলন মাস্কের মতো দুনিয়া সেরা মানুষেরা কিভাবে টাকা উপার্জন করছে? আবার এই প্রশ্নটি আপনাকে কনফিউজ করে দেবে, কারণ অনেক লেখাপড়া করেছিলেন, অনেক বুদ্ধিমান মানুষ ছিলেন, এমন অনেকেই গরিব হিসাবে মৃত্যুবরণ করেছে। দেখুন, আসলে মানুষদের মধ্যে কে কম লেখাপড়া করেছে কিংবা কে বেশি লেখাপড়া করেছে এটি কখনোই তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ করতে পারে না। প্রকৃতপক্ষে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন অ্যাকশন নেওয়ার সাহস ছিল, এজন্যই তারা জীবনে টাকা উপার্জন করতে পেরেছে। তারা মানুষ কি চিন্তা করবে, তাদের সমাজের সামনে ইমেজ কিভাবে প্রতিষ্ঠিত হবে, এইসবের চিন্তা করেনি। তারা একের পর এক অ্যাকশন নিয়ে গেছে, আর এজন্যই তারা সফল হতে পেরেছে। এখানে টোটাল 5টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। দে আর নট অ্যাফ্রেড টু লুক স্টুপিড। দ্বিতীয়টি ছিল ডিউনিং কোগনার ইফেক্ট। তৃতীয়টি ছিল মিডল ক্লাস মেন্টালিটি। চতুর্থটি রিস্ক টেকিং অ্যাবিলিটি। এবং 5 নম্বরটি দ্য ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ফ্লোট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।